এর আগের ক্লাসে আমি কস্ট অফ ট্রেড ক্রেডিট শিখেছিলাম, আর এটার উপর 3টা অঙ্ক দিয়েছিলাম বাসায় করার জন্য। আর কমার্শিয়াল পেপার করেছিলাম, ওইখান থেকেও 3টা অঙ্ক দিয়েছিলাম বাসায় করার জন্য। তোমরা কি ট্রাই করেছো সবাই? জি স্যার। আচ্ছা, আজকে আমরা ব্যাংক টার্ম লোনটা শিখবো। কমার্শিয়াল পেপারও শিখেছি, ট্রেড ক্রেডিটও শেখা হয়েছে। এবার আমরা শিখবো ব্যাংক টার্ম লোন। ব্যাংক টার্ম লোন, এখানে যেহেতু আমি অঙ্কটা করে ফেলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। এখান থেকে দেখলেই বুঝতে পারবে ব্যাংক টার্ম লোনটাও অনেক ইজি। ক্যালকুলেট, 1 নম্বর কোশ্চেন, ক্যালকুলেট ইফেক্টিভ ইন্টারেস্ট রেট ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন। কি আছে ইনফরমেশনে? লোন অ্যামাউন্টটা ছিল আমাদের 8 লাখ, আমাদের ইন্টারেস্ট রেটটা ছিল 12%, আর আমাদের কম্পেনসেটিং ব্যালেন্স ছিল 15%। এই কম্পেনসেটিং ব্যালেন্সটা কি? কম্পেনসেটিং ব্যালেন্সটা হলো লোনের যে অংশটা ব্যাংক ব্যবহার করার জন্য সুযোগ দেয় না, অর্থাৎ তারা নিরাপত্তা মজুদ হিসেবে তারা এই পরিমাণ অ্যামাউন্ট তারা কেটে রাখে। অর্থাৎ লোন তারা দেয় 8 লাখ, কিন্তু এর 15% টাকা তারা ব্যবহার করতে দিবে না বা উত্তোলন করতে দিবে না। তো সেটাকে আমরা বলি কম্পেনসেটিং ব্যালেন্স। তো এই হচ্ছে আমাদের অঙ্কের ব্যাপারটা এই। কিন্তু ওনারা সুদ নেবে কিন্তু পুরো 8 লাখ টাকার উপরেই, কিন্তু 8 লাখ টাকা ব্যবহার করতে দিবে না, ব্যবহার করতে দিবে 8 লাখের 15% বাদে বাকিটুকু। তার মানে আমি কিন্তু এই সুদটা দিচ্ছি তাহলে ওই 15% বাদে বাকি অ্যামাউন্টের উপরে তাহলে আমি সুদটা দিচ্ছি। সেই জন্য আমাদেরকে এখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, প্রকৃত সুদের হারটা তাহলে বের করতে হলে আমি যে লোনটা ব্যবহার করছি খালি সেটা দিয়ে তোমাকে ক্যালকুলেশনটা করতে হবে। সেজন্য কিভাবে ক্যালকুলেশনটা করলাম তোমরা একটু দেখো। ক্যালকুলেশন অফ ইআইআর আন্ডার কালেক্ট বেসিস, এখন এটাকে কালেক্ট বেসিস বলা হচ্ছে। তাহলে আরেকটা পদ্ধতি আছে নিশ্চয়ই, সেটাও আমি এখানে আলোচনা করব। দেখো এখানে লোন অ্যামাউন্টটা ছিল কত? 8 লাখ। আমার কম্পেনসেটিং ব্যালেন্সটা কত পার্সেন্ট হবে? 15%। 8 লাখের 15% মানে ব্যাংক 1,20,000 ব্যবহার করতে দেবে না। তাহলে ব্যাংক আমাদেরকে ব্যবহার করতে দেবে কত? 6,40,80,000। এটাকে আমরা বলবো ইউজেবল লোন। তার মানে লোনের এই 6,80,000 পর্যন্ত আমি ইউজ করতে দিব। তাহলে এই পরিমাণ টাকা আমরা ইউজ করতে দিব লোন। তাহলে আমি সুদ দিব কিন্তু ওই 8 লাখের উপরেই 12%। তাহলে দেখো আমার ইন্টারেস্টটা হচ্ছে কত? 8 লাখের উপর 12% 96,000। তার মানে আমি 96,000 টাকা ইন্টারেস্ট দিচ্ছি ওই 6,80,000 লোন ব্যবহার করে। তাহলে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট হবে ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। তার মানে 96,000 ভাগ 6,80,000 ইন্টু 100, তাতে আসে 14.12%। তাহলে ব্যাংক যেখানে বলতেছে আমরা 12% সুদ নিচ্ছি, প্রকৃতপক্ষে আমরা সুদ দিচ্ছি আসলে 14.12%। এই হচ্ছে আমাদের ব্যাংক টার্ম লোনের কালেক্ট বেসিসের তোমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করার সূত্র। তাহলে কিভাবে বের করলাম? স্যার লোন আরেকবার অ্যামাউন্ট থেকে, বুঝাই দিবেন? এই যে তাকাও, লোন অ্যামাউন্ট থেকে আমরা কি করলাম? ওই কম্পেনসেটিং ব্যালেন্সটা মাইনাস করে দিলাম। এই কম্পেনসেটিং ব্যালেন্সটা ব্যাংক আমাদেরকে ব্যবহার করতে দেবে না। তাহলে ওই 8 লাখ টাকার মধ্যে ব্যাংক আমাদের ব্যবহার করতে দেবে কত টাকা? 6,80,000। এটাকে বলা হবে ইউজেবল লোন। তাহলে লোনের এই 6,80,000 আমরা ইউজ করতে পারবো, কিন্তু সুদ কিন্তু ওনারা ওই 8 লাখ টাকার উপরে নিবে। তাই দেখো নিচে ইন্টারেস্ট হবে কার উপর? ওই 8 লাখ টাকার উপর 12%। তাহলে 8 লাখ টাকার উপর 12% মানে আমাদের সুদ দিতে হবে কত? 96,000। সুদ আমরা ঠিকই 8 লাখ টাকার উপর দিব, কিন্তু লোন আমরা 8 লাখ ব্যবহার করতে পারবো না। আমরা লোন ব্যবহার করতে পারবো 6,80,000। সেই জন্য আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে গিয়ে ইন্টারেস্ট যেটা দিচ্ছি ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। তো আমরা ইন্টারেস্ট দিচ্ছি 96,000, আমাদের ইউজেবল লোনে 6,80,000 ইন্টু 100। তাহলে প্রকৃতপক্ষে আমাদের সুদের হার দাঁড়ালো কত? 14.12%। বলো আমরা কি ইআইআর বের করাটা বুঝলাম? জি স্যার, বুঝতে পারছি এবার। এবার আমি ওই একই অঙ্ক এবার আমরা ডিসকাউন্ট বেসিসে করব। ডিসকাউন্ট বেসিস কেন বলা হয়? ডিসকাউন্ট বেসিস এই জন্য বলা হয়, তোমরা দেখো তো
আমি যখন ইউজেবল লোনটা বের করেছি, আমি শুধু কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিয়েছি না? কম্পেনসেটিং ব্যালেন্সটা ব্যাংক কেটে রাখছে, তাই না? এটা কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দিয়েছি। জি যখন স্যার। ব্যাংক ইন্টারেস্টের টাকাটাও বাদ দিয়ে আমাদেরকে লোন ব্যবহার করতে দেয়, যখন ব্যাংক অ্যাডভান্স ইন্টারেস্টটা বাদ দিয়ে দেয়, অর্থাৎ লোন দেওয়ার আগে তারা সুদটাও কেটে রাখে, তখন সেটাকে বলা হয় ডিসকাউন্ট বেসিস। যখন শুধু কম্পেনসেটিং ব্যালেন্সটা কাটে, ইন্টারেস্টটা কাটে না, তখন সেটা হচ্ছে কালেক্ট বেসিস। আর যখন ওনারা কম্পেনসেটিং ব্যালেন্সের পাশাপাশি ইন্টারেস্টটাও অ্যাডভান্স কেটে রাখে, তখন সেটাকে আমরা বলি ডিসকাউন্ট বেসিস। দেখো ক্যালকুলেশন দেখো, একই অঙ্ক আমি ডিসকাউন্ট বেসিসে করছি, ক্যালকুলেশনটা দেখো। লোন অ্যামাউন্ট 8 লাখ, কম্পেনসেটিং ব্যালেন্স কেটে রাখলাম 15%, 1,20,000। তাহলে আমাদের লোন ইউজ করতে দেওয়ার কথা 6,80,000, কিন্তু ব্যাংক কি করেছে, ওই 8 লাখ টাকার উপরে যে 12% ইন্টারেস্ট 96,000, এটাও কেটে রেখেছে। এটা কেটে রেখে আমাকে এখন ইউজ করতে দিচ্ছে কত, মাত্র 5,84,000। তার মানে আমি আসলে লোন ব্যবহার করতে পারছি প্রকৃতপক্ষে 5,84,000। এটাই এখন আমাদের হয়ে গেল ইউজেবল লোন। তাহলে এইবার আমাদের ইআইআরটা কিভাবে বেরোবে? ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। ইন্টারেস্ট 96,000, এবার আমরা ইউজ করতেছি 5,84,000 ইন্টু 100। তাহলে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা 12% থেকে এখন হয়ে গেল 16.44%। তাহলে এই পদ্ধতিতে যদি আমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করি, এটাকে ডিসকাউন্ট বেসিস বলে। তার মানে যখন আমরা ইন্টারেস্টটা আগেই প্রদান করে দেই, অ্যাডভান্স প্রদান করে দেই, তখন সেই ব্যাংক টার্ম লোন থেকে আমরা যে রেটটা বের করব, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, সেটাকে আমরা ডিসকাউন্ট বেসিস বলি। তাহলে এই দেখো আমাদের আন্ডার ডিসকাউন্ট বেসিস আমাদের আগের অঙ্কটার সঙ্গে পার্থক্যটা কি দাঁড়ালো? পার্থক্যটা দাঁড়ালো, আমরা আমাদের প্রকৃত লোন থেকে আমাদের কম্পেনসেটিং ব্যালেন্সটা তো বাদ দিয়েছি, সেখান থেকে আমরা ইন্টারেস্টটাও মাইনাস করে দিয়েছি অ্যাডভান্স। তাহলে ইন্টারেস্ট বাদ দেওয়ার পর ব্যাংক বাকি যে টাকাটা থাকে এটাই আমাদেরকে ইউজ করতে দিবে। তাহলে এবার আমাদের ইউজেবল লোনটা কমে 5,84,000 হয়ে গেল। এবার সূত্রটা হবে ওই আগের মতোই, ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। ইন্টারেস্ট আমাদের ওই 96,000 টাকাই, আর ইউজেবল লোনটা এখন 5,84,000 ইন্টু 100, তাতে 16.44% হবে আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। বলো তো তোমরা এই দুইটা পদ্ধতি বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ব্যাংক টার্ম লোনের মূল সূত্রটা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড বাই ইউজেবল লোন ইন্টু 100। এখন এই ইউজেবল লোনটা বের করতে গিয়ে যদি শুধু কম্পেনসেটিং ব্যালেন্সটা বাদ দেই, তাহলে সেটা কালেক্ট বেসিস। আর যদি আমরা কম্পেনসেটিং ব্যালেন্স এবং ইন্টারেস্ট দুইটাই বাদ দেই, তাহলে সেটা ডিসকাউন্ট বেসিস। এটা মাথায় রেখে দেখো, আমি হোমওয়ার্ক করার জন্য এখানে 4টা অঙ্ক তৈরি করে দিয়েছি। যার এখানে হচ্ছে লোন অ্যামাউন্ট, এটা হচ্ছে ইন্টারেস্ট রেট, এখানে কম্পেনসেটিং ব্যালেন্স, একটাতে 20%, একটাতে নাই, একটাতে 10%, একটাতে 15%। আর এখানে বেসিস বলেছি কোনটা কোন পদ্ধতিতে করবা। এটা বলছি কালেক্টে করতে, এটা ডিসকাউন্টে করতে, এটা ডিসকাউন্টে করতে, এটা কালেক্টে করতে। তাহলে বলো তো, এখানে যে 4টা কোশ্চেন দেওয়া আছে তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য, এই 4টা অঙ্ক দিয়ে আমি উপরে যে দুটো পদ্ধতি শিখালাম, এই দুইটা পদ্ধতির অঙ্ক কিন্তু প্র্যাকটিস করা যাবে। তাহলে তোমরা এই 4টা কোশ্চেন যে তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া হয়েছে, এটা তোমরা বুঝছো, করতে পারবে? জি স্যার, যেটা কম্পেনসেটিং ব্যালেন্স নেই ওটা জাস্ট ইন্টারেস্ট বাদ দিয়ে না স্যার? মানে যদি কালেক্ট বেসিস হয় সেখানে ইন্টারেস্টটা বাদ দিবা না, আর যেখানে তোমার কম্পেনসেটিং ব্যালেন্স নাই, এখানে তুমি শুধু ইন্টারেস্টটা বাদ দিবা, তাই না? হ্যাঁ, শুধু ইন্টারেস্টটা বাদ দিবা, জি তাই না? স্যার। জি স্যার। তো এখানে আমি 4 জি রকমের স্যার, 4টা অঙ্ক বুঝতে এই যে পারছি। শর্টকাটে তৈরি করে দিয়েছি। এই 4টা নিজেরা কমপ্লিট করবে, আমি পরে দেখে নেবো যে হ্যাঁ তোমরা করতে পারছো। তাহলে আমার ব্যাংক টার্ম লোন, শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে ব্যাংক টার্ম লোনটা তাহলে আমার এই এতটুকুর মাধ্যমে শেখানো হলো। এবার আমি শিখবো এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকস, ফ্যাক্টরিংটা নিয়ে। আর ফ্যাক্টরিং এর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এই জন্য যে এটা আবার অন্য আরেকটা চ্যাপ্টারের মধ্যে আছে, যেটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার, রিসিভেবল ম্যানেজমেন্ট এন্ড ক্রেডিট পলিসিস। এই চ্যাপ্টারটার মধ্যে এই ফ্যাক্টরিংটা আছে। তাই তোমরা খুব ভালো করে দেখো, ফ্যাক্টরিং এর অঙ্কের প্রথম শর্ত হলো আমাদের প্রশ্নের মধ্যে এই 6টা ইনফরমেশন থাকতে হবে। আমরা সর্বপ্রথম ফ্যাক্টরিং এর অঙ্ক করার সময়
মানে এখানে আমাদের ফ্যাক্টরিং এ আমাদের টোটাল তিনটা কাজ করতে হয়। ফ্যাক্টরিং এর অঙ্কে আমাদের টোটাল সর্বমিলে তিনটা জিনিস ক্যালকুলেশন করতে হয়। কি কি? অ্যামাউন্ট অফ অ্যাডভান্স নির্ণয় করতে হয়, অ্যানুয়াল টোটাল কস্ট নির্ণয় করতে হয়, আর ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করতে হয়। তিনটা কাজ করতে হয় আমাদের ফ্যাক্টরিং এর অঙ্কে। এখন তোমরা আমার কাছে জানতে চাইতে পারো ফ্যাক্টরিং জিনিসটা কি। ফ্যাক্টরিং জিনিসটা হলো একজন ব্যবসায়ী যখন বাকিতে পণ্য বিক্রয় করে, তখন দেনাদার একটা নির্দিষ্ট টাইম পর টাকা পরিশোধের জন্য তার একটা বিলে সাইন করে, যেটাকে আমরা প্রাপ্য বিল বলি। তাহলে ওই প্রাপ্য বিলে টাকা পাওয়ার জন্য ব্যবসায়ীকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। 3 মাস, 4 মাস, 6 মাস, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করার পর সেই বিলের টাকা সে নির্দিষ্ট ব্যাংকের কাছ থেকে সেটা আদায় করতে পারে। কিন্তু ব্যবসায়ীর কখনো কখনো টাকাটা আগেই প্রয়োজন হয়, তখন সে সেই প্রাপ্য বিলটা ওই ব্যাংকের কাছে বন্ধক রেখে সে টাকাটা অগ্রিম নিতে পারে। সেই ক্ষেত্রে ব্যাংক তাকে ওই বিলটা বন্ধক রেখে ঋণ প্রদান করে একটা নির্দিষ্ট হারে সুদের বিনিময়ে। এই প্রক্রিয়াটাকে আমরা ফ্যাক্টরিং বলি। তাহলে ব্যাপারটা তার হলো ব্যবসায়ী তার দেনাদারের কাছ থেকে দ্রুত টাকাটা পাওয়ার জন্য তার বিলের টাকাটা যদি ব্যাংকের কাছে বন্ধক রেখে ঋণ নেয়, তাহলে এই প্রসেসটাকে আমরা বলি ফ্যাক্টরিং। গেল কারেন্ট চলে। আমার কথা শুনতে পাচ্ছ?